তিস্তার পানি বাংলাদেশের মানুষের অধিকার বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আইসিটি টাওয়ারে দুদকের অভিযান মিলেছে A2I প্রোগ্রামের 850 কোটি টাকার দুর্নীতির প্রমাণ। জয় পলক সহ 14 জনের যোগসাজশ। গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিতর্ক, নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির বললেন সার্জিস। নিজেদের তুলে ধরতেই সত্য প্রকাশের দাবি সংগঠনটির। অবিলম্বে নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জামায়াতের। এটিএম আজহারুলকে দ্রুত মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার আলো, আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালো রাশিয়া। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানি নিয়ে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশী সুলভ আচরণ করেই চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। দেশের স্বার্থ রক্ষায় পররাষ্ট্রনীতিতে পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশি বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। তিস্তা নদী রক্ষার আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন তারেক রহমান। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। দেশের স্বার্থ না দেখে পলাতক স্বৈরাচার একতরফাভাবে ভারতকে সুবিধা দিয়ে গেছে দাবি করে তিনি বলেন, দেশটির সঙ্গে করা অসম সব চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। দেশের পররাষ্ট্রনীতি নিয়েও নতুন করে ভাবতে হবে বলে মনে করেন তারেক রহমান। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। দেশবাসীর ভোটে বিজয়ী হলে তিস্তার পানি সমস্যা সহ সব সংকট সমাধানে বিএনপি কাজ করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে তিস্তার 11টি পয়েন্টে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি ঘিরে ছিল নানা আয়োজন।
মঙ্গলবার সকালে লালমনিরহাটে তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা করে আন্দোলনকারীরা। পানির ন্যায্য হিস্সা না পেয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। সহকর্মীদের সঙ্গে নিয়ে রফিকুল ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগবাহে তিস্তা বাঁচাই। এটি তিস্তা বাঁচানোর আন্দোলনের দ্বিতীয় দিনের রংপুরের চিত্র। 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকেই ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। বিকেলে উপস্থাপন করা হয় সচেতনতা ও প্রতিবাদী নাটিকা। লালমনিরহাটের তিস্তাপাড় থেকে কাউনিয়া পর্যন্ত হয় পদযাত্রা। পরে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা। এ সময় পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। আমরা পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছি। আমরা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদেরকে বলি আমাদের আন্তর্জাতিক আইনে যতটুকু আমাদের পানির হিস্সা ততটুকু আমাদেরকে দেয়া হোক, এটাই আমরা জানাতে চাচ্ছি। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানকার কৃষকের জমি, এখানকার মজুরের জমি, এখানকার ধনিক শ্রেণীর জমি সব ভেঙে নিয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তা বাঁচানোর কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পানির ন্যায্য হিস্সা না পাওয়ায় দিনের পর দিন ভুগতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এর আগে নৌকায় করে দূর দূরান্ত থেকে কর্মসূচিতে আসেন তিস্তাপাড়ের বাসিন্দারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের A2I প্রোগ্রামে প্রায় 850 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ আছে, পতিত প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ সংশ্লিষ্ট 14 কর্মকর্তার যোগ সাজশে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে। মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অভিযান চালিয়ে নানা তথ্য প্রমাণ পেয়েছে দুদক। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি রণজিতের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যর প্রতিবেদনে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প এসপায়ার টু ইনোভেট A2I এর উদ্দেশ্য ছিল নাগরিক কেন্দ্রিক উদ্ভাবন ও জবাবদিহিতার মধ্যে দেশের এসডিজি অর্জনকে দ্রুততর করা, কিন্তু হয়েছে তার উল্টো। প্রকল্পটির মেয়াদ ছিল 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রথমে এর আর্থিক ব্যয় ধরা হয় 485 কোটি 45 লাখ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়ায় 855 কোটি 48 লাখ টাকা। অভিযোগ রয়েছে, পতিত সরকার আমলে আইসিটি উপদেষ্টা জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সহ প্রকল্প সংশ্লিষ্ট 14 কর্মকর্তার যোগসাজশে রাষ্ট্রের শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এমন অভিযোগে মঙ্গলবার সকালে আইসিটি ভবনের 13 তলায় A2I প্রকল্পের অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এই সময় A2I প্রকল্পের 855 কোটি টাকার দুর্নীতির অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। একপে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। এই প্রকল্পের বর্তমান প্রধান কর্মকর্তা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান প্রকল্পে বেশ কিছু অপ্রয়োজনীয় খাত ছিল, যা এরই মধ্যে বন্ধ করা হয়েছে। এইচডি মিডিয়ার নামে কিছু কাজ করা হয়েছে যেটা পতিত সরকারকে সাপোর্ট করেছে। এই ধরনের কার্যক্রমগুলো যেটা সরাসরি পলিটিক্যালি করা হয়েছিল, যেগুলোর সাথে প্রকৃত ডিজিটাইজেশন কম জড়িত, এই বিষয়গুলো আমরা ডে ওয়ানেই সেপ্টেম্বরের শুরুতেই আমরা এগুলো বন্ধ করেছি। এই দিন দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমারের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করা হয়েছে। 12 লক্ষ টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রঞ্জিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ ভোগ দখল ও অর্থ আত্মসাৎ করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
সায়েম সোবহান আনভির সহ তার পরিবারের ৩ সদস্যের বিদেশি সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। বসুন্ধরা গ্রুপের এমডি ও তার পরিবারের ৩ সদস্যের নামে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দেন। শিবির বনাম সমন্বয়ক, জুলাই আন্দোলনে কাদের ভূমিকা ছিল বেশি? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আন্দোলনের ক্রেডিট নেয়ার যুদ্ধ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির। আর অভ্যুত্থান কারো একক উদ্যোগে হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরতেই সত্য তুলে ধরার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খানের। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জুলাই আন্দোলনের দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে দেখা গেলেও ৬ মাস পর আন্দোলনের ক্রেডিট নিয়ে চলছে টানাপোড়েন। আন্দোলন কর্মসূচি কারা লিখে দিয়েছে, সমন্বয়করা কার আশ্রয়ে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কার মাধ্যমে যোগাযোগ হয়েছিল, এমন নানা বিষয়ে ছাত্র শিবির নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে চলছে লড়াই। এ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির। এ নিয়ে লড়াইয়ে অভ্যুত্থানের স্পিরিট নিঃশেষ হবে। যখন এরকম একটা রাজনৈতিক বা পলিটিক্যাল একটা আহ্বায়ক স্ট্রাকচার হবে, এখানে কিন্তু স্বাভাবিকভাবেই একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হবে। তো এই নেগোসিয়েশনের জায়গায় আবার এমন কিছু হয়েছে যেটা ইন্টারনাল ফোরামে থাকার কথা ছিল, কয়েকজনের মাধ্যমে সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেটাকে আমরা কখনোই মনে করি না যেটা হওয়া উচিত ছিল। এটা তারা তাদের জায়গা থেকে যে নীতির যে জায়গাটি একসাথে থাকার একটি প্ল্যাটফর্মে, সেটিকে তারা ব্যত্যয় ঘটিয়েছে। এই ক্রেডিট দাবির যদি খেলায় আমরা সামনের দিকে মেতে যাই, তাহলে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই লক্ষ্য থেকে আমরা সরে যাব। আসিফ মাহমুদই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ ওই জায়গাটিতে প্রথম যোগাযোগ করছিল, এবং শুধু ওই জায়গায় নয়, আমাদের ধরেন ইউএনের অফিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, নাহিদ গিয়েছিল, হাসনাত গিয়েছিল, উমামা ফাতেমা গিয়েছিল। আর কোনো পক্ষের একক উদ্যোগে আন্দোলন সফল হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এটা সকলের সম্মিলিত একটা উদ্যোগের জায়গা। সেই সম্মিলিত উদ্যোগকে আমরা এককভাবে কারো শুধুমাত্র একার উদ্যোগ হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে চাই না। গণ অভ্যুত্থানের ৬ মাস পর কেন ক্রেডিট নিয়ে বিতর্ক উঠছে, এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, নিজেদের অবস্থান শক্তিশালীভাবে জানান দিতেই সত্য তুলে ধরছেন তারা। এটা ক্রেডিট ভাগাভাগির কোনো বিষয় নয়, বরং যার যে স্টেক ছিল সেই স্টেকটা ক্লেম করার একটা বিষয়। আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করছি। তবে সবার অংশগ্রহণ না থাকলে ফ্যাসিস্ট পরাজিত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না বলেই জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশ্বিকভাবে বাংলাদেশের সুনাম অর্জনের জন্য কাজ করছেন। আওয়ামী লীগ আমলে অনেকেই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল না বলে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এখন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায়। আইসিটি ও ডিজিটাইজেশনের দুর্নীতি তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হবে জানিয়ে তিনি বলেন, 2 মাসের মধ্যে শ্বেতপত্র দেবে কমিটি। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি। আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি। হাসপাতালে ভর্তি জুলাই আন্দোলনে আহত আরও 50 জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বিএসএমএমইউতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএমএম হুমায়ুন কবির আহতদের হাতে স্মার্ট এনআইডি তুলে দেন। জানান, এ পর্যন্ত 5টি হাসপাতাল থেকে 174 জন গুরুতর আহতদের তথ্য সংগ্রহ করেছে ইসি। তাদের সবার জন্য স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। আহত 160 জনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এনআইডি।
ঢাকা মেডিকেল এবং জাতীয় বাহিনী ইউনিটের জিনিসগুলো আমরা রেডি করেছি। আমরা আশা করছি আগামী সপ্তাহে ওদের কাছে আমরা পৌঁছে দেব। এবং এর মধ্যে 2-1 আমাদের কাছে গেছে যে নিয়ে আসছে তাদের জরুরি প্রয়োজনীয় কারণে, কাউকে বিদেশে যেতে হচ্ছে অথবা অন্য কোনো কারণে লাগছে, এই জন্য আমরা তাদেরকে কাউকে ওখানে দিয়ে দিচ্ছি। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করে জাতীয় নির্বাচন বিলম্বিত করা হবে আত্মঘাতী এমন মন্তব্য করেছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোটের 7 সদস্য প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। বৈঠক শেষে প্রিন্স আরও বলেন, বাম গণতান্ত্রিক দলের মতে জাতীয় নির্বাচন আগে করা উচিত। জনগণ সংস্কার বোঝে না, জনগণ চায় মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করুক ইসি। আমরা অন্ততপক্ষে আশ্বস্ত হয়েছি এই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। সুতরাং আমাদের প্রধান বক্তব্য, সরকার আর কালক্ষেপণ না করে কোন নির্বাচন আগে পিছে এই বিতর্ক না করে দ্রুততম সময়ে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলবেন। সেই কথা আমরা ওইখানেও পুনর্ব্যক্ত করছি, এখানেও এটা করছি। আওয়ামী সরকারের আমলে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কবে মুক্তি দেওয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সঙ্গে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ারও দাবিও জানান তিনি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন মোড়ে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের প্রতীক ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের অংশগ্রহণে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে। সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় অন্তর্বর্তী সরকার 6 মাস পেরিয়ে গেল কেন মুক্তি দিল না সেই প্রশ্ন তুলে জামায়াত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব, আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া তিনি জামায়াতকে চোখ না রাঙাতে সতর্ক করে দিয়ে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীকও ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ফ্যাসিবাদের ভাষায় কথা না বলে রাজনৈতিক ভাষায় কথা বলারও আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দরকার হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে, এই বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সোমবার রাতে রাজধানীর উত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হয়েছে। হ্যাঁ, র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এইটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে, একটা নাম এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই, যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে আগামী সবাই এটা সিদ্ধান্ত হবে। তোরা যে ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে, তাদের কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে। দেখছেন সংবাদ রাত।